আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া খবর। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। অবস্থার সামান্য উন্নতি, তবু সংকট কাটেনি। খালেদা জিয়াকে দেখতে ভিড় জমাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। একদিনে নির্বাচন ও গণভোটে নতুন সংকট সৃষ্টি হতে পারে, রাজশাহীর সমাবেশে ৮ দলীয় জোটের সতর্ক বার্তা। দুপুরে আদালতের সামনে প্রকাশ্যে ২ জনকে গুলি ও কুপিয়ে হত্যা, সন্ত্রাসী ২ গ্রুপের দ্বন্দ্বে রক্তক্ষয়ী হামলা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আজ সারা দিন ধরে ভিড় জমেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর টান এবং খোঁজখবর নেয়ার ইচ্ছে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে আসছেন এখানে। হাসপাতালের সামনে দাঁড়িয়ে অনেকের চোখেই ছিল উদ্বেগ, আবার পাশে দাঁড়িয়ে থাকতে পারার মধ্যেও ছিল এক ধরনের মানসিক সান্ত্বনা। সকালের দিকেই দেখা যায় কুমিল্লার বুড়িচং থেকে আসা স্থানীয় কৃষক দলের নেতা মোহাম্মদ আব্দুর রউফ চৌধুরীকে। তিনি বলেন, নেত্রীর অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছেন। তার ভাষায়, ম্যাডামকে দেখতে এসে যেন মনটা একটু শান্ত হল। বিকেলের পর সেই ভিড় আরও ঘন হয়ে ওঠে। সন্ধ্যা নাগাদ ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব জানান, ভালোবাসা আর মমতার টানেই তিনি এখানে। তিনি বলেন, আমরা শুধু খোঁজ নিতে এসেছি, ভালোবাসা থেকেই উপস্থিত হয়েছি। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনিসহ নানা জটিল রোগে ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। বিএনপির নেতারা কয়েকদিন আগে জানান, গত শুক্রবার রাতে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে। হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবারের তুলনায় শনিবার তার অবস্থায় সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট এখনও কাটেনি। বিশেষ করে কিডনির কার্যকারিতা অত্যন্ত নিচে নেমে যাওয়ায় টানা ৪ দিন ডায়ালাইসিস করতে হয়েছে। চিকিৎসকেরা এখনও পরিস্থিতিকে গুরুতর বলে বিবেচনা করছেন এবং মনে করছেন সামনে আসন্ন কয়েকটি দিন তার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা না এলে সামগ্রিকভাবে উন্নতির সম্ভাবনা সীমিত। এদিকে নেত্রীর অসুস্থতার খবরে হাসপাতালের সামনে ব্যানার নিয়ে গণমোনাজাতের আয়োজনও চলছে সারাদিন। এতে এলাকা জুড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আজ বিকেলে অনুষ্ঠিত হল ৮ দলীয় জোটের প্রথম বিভাগীয় সমাবেশ, যেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোট প্রসঙ্গে নানা গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে আসে। সমাবেশে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করলেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা এখনও জাতির কাছে বড় প্রশ্ন। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের ভেতরের কিছু ব্যক্তির পরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে, যা নতুন রাজনৈতিক জটিলতা তৈরি করতে পারে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হক আজাদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, আনোয়ারুল হক, রাশেদ প্রধান, মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা ইউসুফ হক্কানি ও মাওলানা মুসা বিন ইজহারসহ বিভিন্ন দলের নেতারা। মিয়া গোলাম পরোয়ার তার বক্তৃতায় বলেন, দেশের ভবিষ্যৎ গড়তে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিবর্তনের আহ্বান জানিয়ে জনগণকে সামিল হতে অনুরোধ করেন। তিনি বলেন, সরকার নির্বাচনী ঘোষণা দিলেই নির্বাচন সুষ্ঠু হবে এমন নিশ্চয়তা নেই। তিনি উল্লেখ করেন, সংস্কারের বিষয়গুলো জনগণের সামনে স্পষ্টভাবে তুলে না ধরে গণভোট আয়োজন করা হলে জনগণ বিভ্রান্ত হবে। সংবিধান, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় কাঠামোয় যেসব পরিবর্তন আনা হয়েছে সেগুলো জনগণ না জেনে কিভাবে হ্যাঁ বা না বলবে।
প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, এক বিশেষ দলের ষড়যন্ত্র বাস্তবায়নে পছন্দমতো ডিসি, এসপি ও ওসি নিয়োগ দেওয়া হচ্ছে, ফলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। রাজনৈতিক সভা সমাবেশে হামলা বন্ধ করতে না পারলে সেই প্রশাসনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তিনি আরও বলেন, দিনের আলোয় খুলনার আদালত প্রাঙ্গণে হাজিরা শেষে বের হওয়ার সময় দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এমন দেশে নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত হবে এমন নিশ্চয়তা দেওয়া কঠিন। তার মতে, ভোট ডাকাতি, কেন্দ্র দখল কিংবা ভোটারদের ওপর হামলার আশঙ্কা থেকেই যাচ্ছে। সমাবেশে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবের আমির মাওলানা আব্দুল হক আজাদ বলেন, দেশের সরকার বদলেছে, ক্ষমতার রদবদল হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তিনি মনে করিয়ে দেন, পাকিস্তান আমল থেকে শুরু করে ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ বারবার পরিবর্তনের ঢেউ এদেশের রাজনীতিতে বয়ে গেলেও যে ন্যায় বিচারের স্বপ্নে আন্দোলন হয়েছিল, সেই ইনসাফ আজও প্রতিষ্ঠিত হয়নি। খুলনায় আদালতের প্রধান ফটকের ঠিক সামনেই দুপুরবেলায় ঘটে গেল দুজনকে প্রকাশ্যে হত্যা করার ভয়াবহ ঘটনা। নিহত এই দুই যুবক হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন স্থানীয়ভাবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী পলাশের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই পলাশ গ্রুপ এবং রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। পুলিশ ধারণা করছে সেই সংঘাতেরই নির্মম বহিঃপ্রকাশ আজকের এই হত্যাকাণ্ড। রোববার দুপুর 12:30টার সময় সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে মহানগর দায়রা জজ আদালতে যান ফজলে রাব্বি ও হাসিব। হাজিরা শেষে প্রধান ফটক দিয়ে বেরোতেই ৬-৭ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, দলটির প্রথম আঘাত আসে ফজলে রাব্বির ওপর। তার ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আরেকজন তার মাথায় ঘনিষ্ঠ দূরত্ব থেকে গুলি করে। সেই মুহূর্তেই অপর একজন হামলাকারী হাসিবকে লক্ষ্য করে গুলি চালায়। দুজন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা থেমে থাকেনি, ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। চারদিকের মানুষ আতঙ্কে সরে যায় নিরাপদ স্থানে। নির্মম হামলার পর হামলাকারীরা কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে দ্রুত বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের পাশের রাস্তা দিয়ে সরে যায়। ঘটনাস্থলেই মারা যান হাসিব। গুরুতর আহত ফজলে রাব্বিকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। নিহত হাসিবের বাড়ি নগরীর নতুন বাজার ওয়াবদা বেরিবাঁধ রোডের মিনারাগলিতে। স্থানীয় এক প্রতিবেশী জানান, একসময় হাসিব মাছ কেনাবেচা করতেন, তবে গত ৭-৮ মাস ধরে তিনি এলাকায় থাকতেন না। দুপুরে আদালতের সামনে হামলায় নিহত হওয়ার পর পরিচিত এক ইজিবাইক চালক তার লাশ বাড়ির এলাকায় নিয়ে আসেন। পরে লাশ স্থানীয় মসজিদে রাখা হয় আর পুলিশ ময়নাতন্ত্রের জন্য সেটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। পুলিশ জানায়, নিহত দুজনের বিরুদ্ধেই ৬টি করে মামলা রয়েছে এবং তারা দুজনেই পলাশ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। সন্ত্রাসী দুই গ্রুপের সংঘর্ষ এবং আধিপত্য বিস্তারের লড়াই থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।